সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা আবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন তোমাদের ফার্স্ট কোয়েশ্চন, জটিল সংখ্যা কি? তোমরা দেখো, আমরা x² + 1 = 0, x² = -1। কোনো বাস্তব সংখ্যার বর্গ কি কখনো ঋণাত্মক হতে পারে? আমরা সবাই বলবো না, কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে x² সমান কত? -1। বাস্তব সংখ্যার বর্গ কি হলো? ঋণাত্মক হলো। এই সমীকরণের সমাধানের জন্য আমাদের কাল্পনিক এক ধরনের সংখ্যা পদ্ধতির অবতারণা করা হয়, যাকে বলা হয় জটিল সংখ্যা। অর্থাৎ আগে আমরা জানতাম বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না, এখনও সেটা ঠিক আছে। আজকে থেকে আমরা একটা জিনিস দেখব, যদি বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয়, আরেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে যেটাকে জটিল সংখ্যা পদ্ধতি বলা হয়। তোমরা দেখো, আমি 1-এর পরিবর্তে কত বসাইছি? i²। এই পদ্ধতিতে আইকে কাল্পনিক সংখ্যার একক হিসাবে ব্যবহার করা হয়, যেখানে আই সমান কত? √(-1). i² সমান -1, তার মানে আই সমান কত? √(-1)কে আই দ্বারা সূচিত করা হলো। এখন তোমাদের কোয়েশ্চন, তাহলে জটিল সংখ্যা কি? এ ও বি যদি বাস্তব সংখ্যা হয়, a + ib আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। আবার বলতেছি, এ ও বি কি সংখ্যা? বাস্তব সংখ্যা হলে a + ib আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। একটি জটিল সংখ্যার দুটি অংশ থাকে, যেমন দেখো a + ib, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে একটি জটিল সংখ্যার কয়টি অংশ? দুটি অংশ, একটি হচ্ছে বাস্তব অংশ, আরেকটি হচ্ছে কাল্পনিক অংশ। এখন তোমাদের কোয়েশ্চন হচ্ছে, একটি জটিল সংখ্যায় যে দুটি অংশ, পরীক্ষা কি দুটাই থাকতে হবে? যেমন এখানে দেখো, আমরা যদি এর মান 0 বসাই, তাহলে z = কি? ib। এটা কি জটিল সংখ্যা কিনা? হ্যাঁ, এটা একটি জটিল সংখ্যা, যেখানে বাস্তব অংশ 0। বাস্তব অংশ 0 হলে ওই জটিল সংখ্যাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, পিওরলি ইমাজিনারি নাম্বার। আবার দেখো, যদি b সমান 0 হয়, তাহলে z = কত? a, যা একটি বাস্তব অংশ। তাহলে আমরা জটিল সংখ্যা কি সবাই বুঝতে পারলাম। ঠিক আছে, আমি তোমাদের আই এর শক্তি বা ঘাত এটা দেখাচ্ছি। আমি কি বলছি? আই সমান √(-1) বা স্কয়ার সমান কত? -1। আমরা অঙ্ক করতে গিয়ে অনেক সময় i⁵, i⁶, MCQতে i⁵2020 থাকতে পারে। তাহলে একটু দেখো, i² সমান -1, i³ সমান কত? i² × i। i² পরিবর্তে -1, তার মানে কত? -i। যেমন i⁴ সমান কত? i² × i। i² এর মান হচ্ছে -1, -1 হোল স্কয়ার = 1। একইভাবে i⁵ বের করতে পারো, i⁴ × i। i⁴ মানে i² হোল স্কয়ার। আমার কি আর বলার দরকার আছে? বড় থেকে একটা সংখ্যা বলি, লেট i⁴2019। তাহলে আমরা জানি i² সমান -1, i² × 1009 × i। তোমরা ক্যালকুলেশন করলে দেখবা, এখানে i² এর পরিবর্তে কত? -1। উপরের পাওয়ারটা জোট গুণিতক না বিজোট গুণিতক? বিজোট গুণিতক। তাহলে কত হবে? -1 × i - i। এভাবে যত বড়ই সংখ্যায় দেওয়া থাকুক, ইনশাল্লাহ আমরা পারবো। কিছু অঙ্কের মধ্যে আমাদের আবার এরকম লাগবে, যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে কত হবে? i⁴n, তার মানে i⁴ × n, i² হোল স্কয়ার × n, এটার মান হচ্ছে 1, 1 হোল টু দি পাওয়ার n = 1। যেমন আরেকটা দেখো, i⁴n + 2, তার মানে i⁴n × i², এটা হচ্ছে i⁴ হোল টু দি পাওয়ার n × i², এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে -1। তাহলে যেভাবে দেওয়া থাকুক আমরা পারব। যদি i ইনভার্স আমরা ক্যালকুলেশন করতে গিয়ে এইরকম পাই, i ইনভার্স, তাহলে 1/i, i² এর পরিবর্তে কত? -1, অর্থাৎ -1 এনে কি আনলাম? i², i কেটে গেল, -i। তাহলে এই আকারে থাকলেও আমরা পারবো না। যেমন আরেকটা দেখো, i ইনভার্স 7, 1/i⁴ 7, এটা হচ্ছে i⁴ i³। অথবা তুমি অন্যভাবেও ভাঙতে পারো,
এই i⁴ মানে কত, i² হোল স্কোয়ার, এটা হচ্ছে কত i² ইন্টু আই, তার মানে এটা পজিটিভ, এখানে -i, তাহলে ক্যালকুলেশন কত আই। এটা তুমি তোমার মতো করে এগুলো সবগুলো ভেঙে দেখবা, তাহলে আয়ের শক্তি বা ঘাত এটা যতই দেওয়া থাকুক, যেমন 2020-এ তুমি পরীক্ষায় MCQতে দেখছো i⁴ 2020, তোমার কোনো আর আপত্তি আছে? আয়ের পাওয়ার যাই থাকুক আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি জটিল সংখ্যার মডুলাস অর্থাৎ পরম মান এবং আর্গুমেন্ট, এই জিনিসটা আমাদের বেশি দরকার। আমরা জটিল সংখ্যাকে যদি স্থানাঙ্ক ব্যবস্থায় দেখি, এক্স অক্ষ বরাবর হচ্ছে বাস্তব অক্ষ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কাল্পনিক অক্ষ, তাহলে জটিল সংখ্যাকে কি বলছিলাম, a প্লাস আই বি আকারের সংখ্যা। আমি এখানে z=x প্লাস আই ওয়াই আকারের একটি জটিল সংখ্যা লিখলাম, এটার পরম মান এবং আর্গুমেন্ট নির্ণয় করব। কেমনি নির্ণয় করব দেখো, z=x প্লাস আই ওয়াইকে pxy বিন্দু দ্বারা প্রকাশ করা হলো, অর্থাৎ এই বিন্দু দ্বারা প্রকাশ করলাম, যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পি বিন্দু। তোমাদের পোলার স্থানাঙ্ক হবে কত, আর থিটা, এগুলো জানা আছে তো। কার্তেশীয় স্থানাঙ্ক xy, পোলার স্থানাঙ্ক আর থিটা। কার্তেশীয় এবং পোলারের একটা সম্পর্ক আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, যদিও ভুলে যাও এখান থেকে আমি দেখাই দিচ্ছি। এই যে আর থিটা, ও থেকে পি পর্যন্ত হচ্ছে আর, থিটাটা হচ্ছে এক্স, ও পি কোণ হচ্ছে থিটা কোণ। তাহলে আমরা ওরা একসাথে লিখে ফেললো, আমরা cos থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখান থেকে আসতেছে x= আর cos থিটা। sin থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি, এখান থেকে কি আসতেছে y= আর sin থিটা। তাহলে দুইটাকে বর্গ করে যোগ করো, বর্গ করে যোগ করলে x² প্লাস y² সমান r², আর এর মান √x² প্লাস y²। এখন তোমাদের একটা কোয়েশ্চন, r² সমান এত, আর সমান এত, প্লাস মানে চিহ্ন দিব কি না, দিব না, কারণ উপি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো কি হবে না, ঋণাত্মক হবে না, এখানে ভুলও প্লাস মাইনাস হবে না। ক্লিয়ার? এবার থিটার মান আমরা tan থিটা বের করতে চাচ্ছি, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করো, tan থিটা সমান y/x, থিটা = tan ইনভার্স y/x। এই যে এখানে ক্লিয়ার করছি। উপি আর সমান কত, উপি √x² প্লাস y² কে z এর মডুলাস বা পরম মান বলা হয়। একে আমরা দুইভাবে লিখি, মডুলাস অফ জেড বা মডুলাস অফ জেড দ্বারা প্রকাশ করা হয়। মডুলাস অফ জেডের মান কত, √x² প্লাস y²। থিটাকে জেটের আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড বা নতি, একে আর্গুমেন্ট অফ জেড বা অ্যামপ্লিচিউড জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা স্বভাবত এটাই লিখি। একটা জিনিস এখানে নতুন যোগ করতেছি, থিটার যে মানটি -φ এবং ফাইয়ের ব্যবধির অন্তর্গত হবে, থিটার আমরা অনেকগুলো মান পাবো, যে মানটা এই ব্যবধির মধ্যে থাকবে একে আর্গুমেন্টের মুখ্য মান বা মুখ্য আর্গুমেন্ট বলা হয়। অনেক সময় আমাদের কোয়েশ্চন থাকে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে মুখ্য আর্গুমেন্টটা কোথায়, -φ থেকে +φ এর মধ্যে যে মানটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। কোনো জটিল সংখ্যার আর্গুমেন্টের মান অসংখ্য হতে পারে, এই মানগুলির পার্থক্য 2π এর গুণিতক। ঠিক আছে, আমি মডুলাস কি বুঝলাম, আর্গুমেন্ট কি বুঝলাম, আশা করি সবাই বুঝছো। এখন আমরা কতগুলো অঙ্ক দিয়ে দেখব মডুলাস আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করব। এর আগে একটু ব্যাখ্যা দিই, যেমন এই জিনিসটা জানা থাকলে তোমার বোঝা সুবিধা হবে। MCQতে বিশেষ করে তোমরা ভুল করো, x প্লাস iy একটা জটিল সংখ্যা, দেখা যাচ্ছে x পজিটিভ y পজিটিভ, তার মানে তার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে, মডুলাসের মান হচ্ছে √x² প্লাস y²। এটা তো আমরা সবাই পারি। আর্গুমেন্ট tan ইনভার্স y/x, কারণ প্রথম চতুর্ভাগ। x নেগেটিভ -x প্লাস iy, x নেগেটিভ y পজিটিভ, তার অবস্থান কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় মডুলাস নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আর্গুমেন্ট হবে π - থিটা, অর্থাৎ π - tan ইনভার্স y/x। এখানে পরম মানের চিহ্ন ব্যবহার করলাম, এখানে ইউজ করি নাই, না করলেও ভুল হবে না, এখানে পরম মানের চিহ্ন ইউজ না করলে ভুল হবে, কথাটা মনে থাকবে। সেকেন্ড চতুর্ভাগে হলো কত, π - tan ইনভার্স y/x। এখন -x - iy, অর্থাৎ x নেগেটিভ y নেগেটিভ, কোথায় অবস্থান, তৃতীয় চতুর্ভাগে। আমাদের মডুলাসে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে আর্গুমেন্টে।
টিটা মাইনাস ফাই, অথবা তোমরা লিখতে পারো মাইনাস ফাই প্লাস টিটা টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা পরম মানের মধ্যে রাখতে হবে মাইনাস ফাই। এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগে। মডুলাস নিয়ে সমস্যা নাই, আর্গুমেন্ট হবে মাইনাস টিটা মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পরম মানের চিহ্ন আবশ্যক। তাহলে আমাদেরকে যে কোনো মান দেওয়া থাকলে আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। এগুলো আমি প্রয়োগে তোমাদের দেখাবো। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এবার আরেকটা নতুন কনসেপ্ট, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি? আগে একটু বলি, তারপর মুখে বলে দিচ্ছি। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হলে এর অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার, এই চিহ্নটাই আমরা ব্যবহার করি। ইকুয়াল টু কত? এক্স মাইনাস আই ওয়াই আকারে প্রকাশ করা হয়। সিম্পল কথা, একটি জটিল সংখ্যার বাস্তব অংশকে অপরিবর্তিত রেখে কেবল কাল্পনিক অংশকে মাইনাস সাইন দ্বারা গুণ করলে সংশ্লিষ্ট জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ বাস্তব অংশের পরিবর্তন আসবে না, পরিবর্তনটা আসবে কোথায়? কাল্পনিক অংশে। লেট 1 প্লাস রুট 3i যদি একটি জটিল সংখ্যা হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা কত? 1, এর আগে চিহ্নটা প্লাস ছিল, এটা কি হবে? মাইনাস, মাইনাস রুট 3i। এটাই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। এখানে আরও অনুবন্ধী জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা আমরা কি বুঝতে পারলাম? লেট 3 প্লাস 4i যদি একটি জটিল সংখ্যা হয়, এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? 3 মাইনাস 4i। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা সবাই বুঝতে পারলাম। এখন আমরা শিখতে চাচ্ছি জটিল সংখ্যার ধর্ম। জটিল সংখ্যার ধর্ম, অনেকগুলো জটিল সংখ্যার বৈশিষ্ট্য আছে। যদি এ প্লাস আই বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ একটা জটিল সংখ্যা সমান যদি 0 হয়, তাহলে বাস্তব অংশও 0 হবে, কাল্পনিক অংশও 0 হবে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। ওরা প্রমাণ দিছে, আমি প্রমাণ বলতেছি না, জাস্ট বৈশিষ্ট্যগুলো বলতেছি। এখানে একটু ভুল আছে, এ প্লাস আইবি, এ প্লাস আইবি ইকুয়াল টু যদি সি প্লাস আইডি হয়, অর্থাৎ দুইটি জটিল সংখ্যা সমান যদি পরস্পর সমান হয়, তাহলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। এখানে বাস্তব অংশ এ, এখানে বাস্তব অংশ সি, তার মানে এ সমান সি। এখানে কাল্পনিক অংশ আইবি, এখানে কাল্পনিক অংশ আইডি, অর্থাৎ বি সমান ডি। অর্থাৎ দুইটি জটিল সংখ্যা পরস্পর সমান হলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। প্রমাণ ওরা দিছে, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি ও গুণফল উভয়ই বাস্তব সংখ্যা। দুইটি সংখ্যা যদি অনুবন্ধী জটিল সংখ্যা হয়, এদের যোগফলটা কি হবে? বাস্তব সংখ্যা। এদের গুণফলটা কি হবে? বাস্তব সংখ্যা। এখন তোমরা দেখো প্রমাণটা। প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গুণাত্মক বিপরীত একটি জটিল সংখ্যা। প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গুণাত্মক বিপরীত একটি জটিল সংখ্যা, কথাটা মনে রাখতে হবে, এমসিকিউতে থাকে। এরা প্রমাণ দিছে দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সর্বদা কি হবে? জটিল সংখ্যা। তবে এখানে ব্যতিক্রম আছে বিশেষ ক্ষেত্র, অর্থাৎ আমরা যেটা বলছিলাম অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি বাস্তব সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা, ও দুটা হচ্ছে ব্যতিক্রম। জেড জটিল সংখ্যা এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে জেড টু দি পাওয়ার এন কি হবে? জটিল সংখ্যা হবে। একটা জটিল জেড যদি জটিল সংখ্যা হয়, এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে জেড টু দি পাওয়ার এন কি? জটিল সংখ্যা হবে। ওরা কিছু প্রমাণ দিছে, তোমরা দেখলেই বুঝবা। জেড অশূন্য জটিল সংখ্যা এবং এন যে কোনো পূর্ণ সংখ্যা হলে জেড টু দি পাওয়ার এন জটিল সংখ্যা হবে। প্রমাণ আছে, তোমরা দেখবা। এই কথাগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। যে কোনো জটিল সংখ্যার এনতম মূল একটি জটিল সংখ্যা হবে। যে কোনো জটিল সংখ্যার এনতম মূল একটা কি হবে? জটিল সংখ্যা হবে। এখানে প্রমাণ দেওয়া আছে, দেখব। আশা করি বুঝতে পারছো। ছোট্ট একটা জিনিস দেখাই ফেলি, যে কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করে। এটা মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় থাকে, এই কারণে দেখাচ্ছি। যেমন 1 নম্বরে 3টি জটিল সংখ্যার গুণফল দেওয়া আছে, এদেরকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। তোমরা কি করবা? প্রথম দুইটা গুণ করবা, সেই গুণফলকে তৃতীয়টি দ্বারা গুণ করছো। গুণ তো আশা করি সবাই করতে জানো। যে এখানে একটা বৈশিষ্ট্য আই স্কয়ার সমান -1, সেটা বসাইছ, যোগ বিয়োগ করে এরকম আসছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ প্লাস আই বি আকারে প্রকাশ করা গেল কি না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন তোমাদের কোয়েশ্চন, যদি ভগ্নাংশ আকারে থাকে, 2 নম্বরটা দেখো। ভগ্নাংশ আকারে থাকলে তোমরা যে কাজটা করবা, নিচে যেটা থাকবে
লব এবং হরকে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 3 - 4i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত বলছিলাম? এই যে কাল্পনিক অংশের আগের চিহ্নটা প্লাস হবে, এটাকে লব এবং হর দুজনকে গুণ করতে হবে। নিচে a + b * a - b স্কয়ার - b স্কয়ার, উপরে গুণ করবা, এই স্কয়ারের পরিবর্তে -1 বসাইছো, যোগ বিয়োগ করে এরকম আসছে। তাহলে এটাকে a + ib আকারে লেখা গেল। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এটা অনেক সময় আমাদের পরীক্ষায় থাকে, আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের জানার বিষয় ছিল জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। লেট আমি একটা জটিল সংখ্যা লিখলাম 4 + 3i, এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। z = 4 + 3i, এখানে x এর পরিবর্তে কত 4, y এর পরিবর্তে কত 3, মডুলাস আর সমান কত ছিল √x² + y², কত পাইলাম 5, প্লাস মাইনাস হবে না। আর্গুমেন্ট থিটা = কত tan ইনভার্স y/x, এখানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, ওরা বলে দিচ্ছে এক্স ওয়াই বিন্দুর অবস্থান প্রথম চতুর্ভাগে, মান বসাই দিলাম, যেটা পেয়ে গেলাম সেটাই হচ্ছে আর্গুমেন্ট। তাহলে জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট পেয়ে গেলাম। এখন আরও 3টা উদাহরণ আছে। ফার্স্ট এক্সাম্পল, -3 + i, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। z = -3 + i, এখানে x এর পরিবর্তে কত আছে -3, y এর পরিবর্তে কত আছে i, i এর সহগ 1, y এর পরিবর্তে কত 1, মডুলাস √x² + y², সবাই পেয়ে গেলাম। মডুলাস ভুল করো না, তোমাদের ভুল হয় আর্গুমেন্টে। আর্গুমেন্টটা দেখো, এটা কোথায় অবস্থিত, x নেগেটিভ y পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হলে আর্গুমেন্ট থিটা = কত ছিল 5 - tan ইনভার্স y/x, 5 - tan ইনভার্স y/x, y এবং x এর মান বসাই দাও। তাহলে আমরা 5 - tan ইনভার্স y এর মান বসাইলাম, x এর মান বসাইলাম। এখানে পরম মান চিহ্ন কিন্তু আবশ্যক। তাহলে পরম মান আছে, এটা পজিটিভ হয়ে গেল 1/√3, tan ইনভার্স 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3 আমরা জানি 5/6, ক্যালকুলেশন করলাম, চলে আসলো। এটা হচ্ছে আর্গুমেন্ট। একটা কথা তোমাদের বলা হয় নাই, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। পরীক্ষায় অনেক সময় চাইতে পারে সাধারণ আর্গুমেন্ট কত। সাধারণ আর্গুমেন্ট হবে যে 2n5 + θ, অর্থাৎ যে মানটা পাইলাম তার সাথে কত যোগ করবা 2n5, যেখানে n বিলংস টু n, n মানে সেট অফ ন্যাচারাল নাম্বার। এটাকে যদি পোলার আকারে প্রকাশ করি, পোলার আকার কত ছিল আর cos θ, আর এর মানটা আমি পাইলাম কিনা, থিটার মান আমি পাইলাম কিনা, আর এর মান বসাই দাও, থিটার মান বসাই দাও, এটা হচ্ছে পোলার আকার। আরেকটা জটিল সংখ্যা দেখো, আশা করি সবাই বুঝতে পারছো, -3 - i, তাহলে z = -3 - i, x এর পরিবর্তে কত -3, y এর পরিবর্তে কত -1, i এর সহগ -1, মডুলাস √x² + y², এটা সবাই জানো। আর্গুমেন্ট থিটা = tan ইনভার্স y/x -5, কেন x নেগেটিভ y নেগেটিভ, কোন চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে হলে কত বলছিলাম -5 + θ অথবা θ -5, থিটার মানটা -5, পরমাণের চিহ্ন আছে, এই মানটা পেয়ে গেছো, ক্যালকুলেশন করছো, পেয়ে গেছো। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর সাধারণ আর্গুমেন্ট হলে কত 2n5 + θ, 2n5, থিটার মান পেয়ে গেলাম, যেখানে n বিলংস টু n। আর পোলার আকারটা হচ্ছে কত আর cos θ + i r sin θ, আরটাকে কমন নাও, আর cos θ + i sin θ, আর এর মান বসাই দাও, cos θ এর মান বসাই দাও। ঠিক আছে। আরেকটা দেখো, যদি z = এই আকারে থাকে, তার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। এটা তো একটু কমপ্লেক্স আকারে দেওয়া আছে, প্রথমে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা একটু সিস্টেম করে ফেলি। তাহলে এখানে লসাগু করলাম, এই আকারে চলে আসলো, এরকম আসলো, এটাকে ক্যালকুলেশন করলে এরকম আসলো, যোগ বিয়োগ করে আগে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসলাম, অর্থাৎ a + ib আকারে নিয়ে আসতে হবে, যেভাবে দেওয়া থাকুক a + ib আকারে নিয়ে আসলাম। x এর পরিবর্তে এত, y এর পরিবর্তে -1, মডুলাসের মান আমরা জানি, আর্গুমেন্টের মান আমরা জানি। দেখো x পজিটিভ y নেগেটিভ, তার মানে কোন চতুর্ভাগে অবস্থিত, x পজিটিভ y নেগেটিভ, এটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে হলে আমাদের কত ছিল -θ, tan ইনভার্স y/x, পরম মানের চিহ্ন, মান বসে দিলাম, পেয়ে গেলাম। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর সাধারণ আর্গুমেন্ট কত 2n5 + θ ছিল, এখানে আমরা থিটার পরিবর্তে এত পাইলাম। ঠিক আছে। আর পোলার আকারটা আর এর মান আমরা বের করলাম, থিটার মান বের করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এখন পরীক্ষক যেভাবেই তোমাকে একটি জটিল সংখ্যা দিয়ে মডুলাস আর্গুমেন্ট এবং সাধারণ আকার বের করতে বলে, ইনশাল্লাহ তুমি পারবা।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ।